একটি গ্রামে রেশমি নামের এক মেয়ে বাস করত। তার আপন বলতে কেউ ছিল না। তার মা বাবা মারা গেছে। সে তার মামা মামির সাথেই থাকতো। তার মামা মামি তাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত। কি রে নবাবজাদি, এখনো কি সকাল হয়নি? ঘুম থেকে উঠছিস না কেন? হ্যাঁ মামি, উঠছি। কাল অনেক দেরি করে ঘুমিয়েছি, তাই ঘুম ভাঙছিল না। হ্যাঁ হ্যাঁ, বেশি কথা না বলে তাড়াতাড়ি উঠে রান্না কর গিয়ে, আমার অনেক খিদে পেয়ে গেছে। এরপর রেশমি রান্না বসিয়ে দেয়, আর তারপর থালা বাসন মাজে আর তাদের খাবার দেয়। খাওয়া দাওয়া শেষ করে রেশমির মামা মামি রেশমির জন্য অল্প একটু খাবার রেখে দেয়। আর রেশমি খাবার খেতে আসে। আমি সারাদিন কত কাজ করি, আর মামি আমার জন্য শুধু এতটুকু খাবার রেখে দিয়েছে। এ খাবারে তো আমার পেটই ভরবে না। কি রে, তোর এখনো খাওয়া হয়নি? এত আস্তে আস্তে খাবার খেলে হবে? বাকি কাজগুলো কে করবে শুনি? মামি, আমাকে আর একটু খাবার দাও না গো। আমার যে এতটুকুতে পেটই ভরবে না। আমার যে খুব খিদে পেয়েছে। এই নবাবজাদির কথা শোনো, রোজগার কি তুই করিস যে তোকে বেশি বেশি করে খাবার এনে দেব? এমন করে কেন বলছো মামি? আমি তো বাসার সব কাজ করি, আমারও তো অনেক কষ্ট হয়। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। ঘরে আর কোনো খাবার নেই, তাড়াতাড়ি ওঠ আর কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। তারপর রেশমি কান্না করতে করতে সেই খাবারগুলো খেয়ে নেয় আর কাপড়গুলো পুকুরে ধোয়ার জন্য নিয়ে যায়। আর কান্না করতে করতে বলে, সবাই এত নিষ্ঠুর কেন? নিজের স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। মা বাবা, তোমরা কেন আমাকে একা করে চলে গেলে? এত কষ্ট আমি যে সইতে পারছি না। কি রে, তোর কাপড় ধুতে এতক্ষণ লাগে? আর বাকি কাজগুলো কে করবে শুনি? এই তো মামি, যাচ্ছি। এরপর রেশমি কাপড়গুলো ধুয়ে বাড়িতে চলে যায় আর সেই কাপড়গুলো শুকাতে দেয়। তখনই রেশমি দেখতে পায় একটা কাপড় ছিঁড়ে গেছে। এই কাপড়টা ছিঁড়ে গেল কি করে? আমি তো ভালো করেই সব কাপড় ধুয়েছিলাম, কিন্তু এটা এমন হলো কি করে? তখনই সেখানে রেশমির মামি চলে আসে আর সে তার ছিঁড়ে যাওয়া কাপড়টা দেখতে পায়। হায় হায় হায়, কি সর্বনাশ! আমার এত সুন্দর একটা কাপড় তুই ছিঁড়ে ফেললি? না না মামি, আমি কোনো কাপড় ছিঁড়িনি। আমি জানি না এটা কিভাবে ছিঁড়লো। মনে হয় আগে থেকেই ছেঁড়া ছিল মামি। কি? নবাবজাদির কথা শোনো, এটা নাকি আগে থেকেই ছেঁড়া ছিল। এটা আমার অনেক পছন্দের একটা কাপড়, আর তুই সেটা ছিঁড়ে ফেলেছিস। দেখ এবার তোর কি অবস্থা করি। এ কথা বলে রেশমির মামি একটা লাঠি নিয়ে এলো আর সেই লাঠি দিয়ে রেশমিকে মারতে লাগলো। আহ আহ মামি, মেরো না, মেরো না, আমার যে লাগছে। আমি সত্যি ওই কাপড় ছিঁড়িনি মামি, মেরো না মামি। তাহলে কি ওটা ভূত এসে ছিঁড়ে গেছে নাকি? এবার মার খা, আমার এত সুন্দর শাড়িটা তুই ছিঁড়ে ফেলেছিস। এ কথা বলে রেশমির মামি রেশমিকে অনেক মারে আর রেশমি কান্না করতে থাকে। দোষ না করেও মামির হাতে কতগুলো মার খেলাম। তুমি আমাকে কোথায় রেখে গেলে মা? এরা যে কেউ আমাকে ভালোবাসে না। এভাবেই অনেক দিন চলে গেল। একদিন রেশমি ঘরের সব কাজ করতে লাগলো। তখনই রেশমির ঘরে থাকা একটি গ্লাস আর সেটা ভেঙে যায়। গ্লাস ভাঙার শব্দ শুনে রেশমির মামি সেখানে চলে আসে। কি রে, কি হলো? কিসের জানি শব্দ হলো?
দেখি দেখি আবার কি আকাশ করেছিস। তখনই সে দেখলো তার ঘরে একটা গ্লাস পড়ে আছে আর গ্লাসটি ভেঙে গেছে। এসব দেখে তার অনেক রাগ ওঠে আর বলে, এটা তুই কি করলি রেশমি? আমার এত দামি কাচের গ্লাসটা তুই ভেঙে ফেলেছিস। এই বলে রেশমির মামি রেশমিকে অনেক মারে। আর সেদিন রেশমিকে বাড়ি থেকে বের করে দেয় আর রেশমি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায়। আজ যে মামি আমাকে বাড়ি থেকেই বের করে দিল, এখন আমি কোথায় যাব? এ কথা বলে রেশমি কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে যায় আর সেখানে এক গাছের নিচে বসে কাঁদতে থাকে। রেশমির এমন কান্নার শব্দ শুনে সেখানে এক পরী চলে আসে আর বলে, কি হয়েছে এই মেয়ে, তুমি এভাবে কান্না করছো কেন? আমি যে অনেক দুঃখী, আমার যে কেউ নেই, শুধু মামা আর মামি ছিল। তারা যে আজ আমাকে বাড়ি থেকে বের করে দিল, কোথায় যাব আমি এবার? আহা, কান্না করো না তুমি, আমি তোমাকে সাহায্য করছি। এ কথা বলে পরী রেশমিকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেয় আর কিছু টাকা দেয়। এখন থেকে তুমি এখানেই থাকবে আর এই টাকা দিয়েই তুমি চলবে, তোমার আর কোনো অভাব থাকবে না। এসব পেয়ে রেশমি অনেক খুশি হয় আর পরীকে ধন্যবাদ জানায়। আর তারপর রেশমির জীবন খুব সুখেই কাটতে থাকে। আর অন্যদিকে সারাদিন কাজ করে আমার জীবনটা শেষ হয়ে গেল। এভাবে আর কতদিন চলবে? আমি যে আর পারছি না। কই গো, কোথায় গেলে? কি হলো, ডাকছো কেন? আমি যে আর কোনো কাজই করতে পারছি না, কিছু একটা ব্যবস্থা করো। আমি আর কি ব্যবস্থা করব? মেয়েটাকে তো অকারণেই বাড়ি থেকে বের করে দিয়েছিলে, এবার বোঝো। এভাবেই তারা কথা বলতে থাকে। কিছুদিন যাওয়ার পর তাদের অনেক ঋণ হয়ে যায়, যার কারণে তাদের ঘর বাড়ি সব বিক্রি করে দিতে হয়। এখন তাদের আর কিছুই নেই। কি গো, সব তো বিক্রি করে দিলে, এখন আমরা কোথায় যাব, কি করব? জানি না কি যে করবো এবার, চলো সামনে যাই। এরপর তারা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে আসে। ওগো, আমার খুব জল পিপাসা পেয়েছে, আমি জল খাবো। ওই তো একটা বাড়ি দেখতে পাচ্ছি, চলো ওখানেই যাই। তারা সেই বাড়ির সামনে গিয়ে ডাকতে থাকে। তখনই সেখানে রেশমি চলে আসে। রেশমিকে এই অবস্থায় দেখে তার মামা মামি অবাক হয়ে যায়। কি রে মা রেশমি, তুই এখানে? হ্যাঁ, এটাই তো আমার বাড়ি, আমি এখানেই থাকি, কিন্তু তোমরা এখানে কেন? তখন রেশমির মামা মামি সব কথা খুলে বলে আর তারা রেশমির কাছে ক্ষমা চায়। আমাদের তুই ক্ষমা করে দে মা, আমরা যে তোর সাথে অনেক অন্যায় করেছি। তারপর রেশমি তার মামা মামিকে ক্ষমা করে দেয় আর রেশমির কাছে তাদেরকে রেখে দেয়। এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। কৃষ্ণনগর নামে একটি গ্রামে থাকতো মিলু নামের একটি মেয়ে। সে দেখতে অনেক মোটা ছিল, তাই তার মা তাকে অনেক কথা শোনাতো। আর মিলু মোটা হওয়ার কারণে অনেক দুঃখ প্রকাশ করত। একদিন মিলুর মা মিলুকে ডাকতে লাগলো। মিলু, আরে এই মিলু, তাড়াতাড়ি এদিকে আয়।
হ্যাঁ মা, যাচ্ছি। কি রে, এত দেরি হয় তোর আসতে? এত দেরি হলো কেন রে? ও, আর হবেই না বা কেন? তুই যে মোটা, তোর আসতে তো দেরি হবেই। এভাবে তুমি কেন বলছো মা? আমি তো তোমারই মেয়ে। হয়েছে, থাক, এইসব আর বলতে হবে না। যা, এখন কাজ কর গিয়ে। একটু তাড়াতাড়ি কাজ করিস, আরো অনেক কাজ বাকি আছে। ঠিক আছে মা। মিলু কাজ করতে চলে যায়। মিলু অনেক মোটা থাকায় তার কাজ করতে অনেক সময় লাগে। এ নিয়েও মিলুকে অনেক কথা শুনতে হয়। মিলুর মা মিলুকে বিয়ে দেওয়ার কথা ভাবে। এই অলক্ষণে মেয়েটাকে নিয়ে কি যে করব ভেবে পাচ্ছি না। কেউ তো পছন্দই করছে না। শুনলাম আপনার বাড়িতে নাকি একটি মেয়ে আছে, আর তাকে নাকি বিয়ে দিতে পারছেন না। আমি থাকতে এ চিন্তা আর করতে হবে না। দেখি দেখি, আগে আপনার মেয়েটাকে দেখি। এই আপনার মেয়ে? আচ্ছা, ঠিক আছে, এবার আমি আসি। আরে কি হলো? আপনি যে কিছুই বললেন না। কয়দিন পর কথা হবে, এখন নয়। এভাবেই সবাই এড়িয়ে চলতো। আর এবার মিলুর মা ভীষণ রেগে গেল আর মিলুকে বাড়ি থেকে বের করে দিল। তুই আর কখনোই আমার বাড়িতে আসবি না, আর আমি তোর এই মুখ কখনোই দেখতে চাই না। এসব শুনে মিলু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। আর জঙ্গলের ভিতরে একটি নদীর পাড়ে বসে মিলু কান্না করতে থাকে আর বলে, হে সৃষ্টিকর্তা, তুমি কেন আমাকে এত মোটা বানিয়ে দিয়েছো, যার কারণে মা আমাকে একদম দেখতে পারে না। আর আজ আজ তাই আমাকে যে বাড়ি থেকে বের করে দিয়েছে। কে তুমি? আর তুমি এভাবে কান্না কেন করছো? কি হয়েছে তোমার? আমি মিলু, আমি যে অনেক মোটা, এজন্য কেউ আমাকে দেখতে পারে না। সবাই আমাকে অনেক কথা শোনায়। আমার মাঝে আমাকে বাড়ি থেকেই বের করে দিয়েছে। এখন আমি কোথায় যাব? এভাবে কান্না করো না মিলু। আমাদের সবকিছুই যে সৃষ্টিকর্তার দেয়া। তবে আমি তোমাকে থাকার একটা ব্যবস্থা করে দিতে পারি। এসব শুনে মিলু ভীষণ খুশি হয়ে গেল। আর সেই মৎস্যকন্যা মিলুকে দুইটি ফল দিল। একটি ছিল আম আর একটি ছিল আপেল। এ কি, তুমি তো আমাকে থাকার ব্যবস্থা করে দিতে চেয়েছিলে, কিন্তু তুমি তো আমাকে দুটো ফল দিয়ে দিলে। হ্যাঁ, এই ফল দুটোই তোমাকে সাহায্য করবে। মৎস্যকন্যার কথা যে কিছুই বুঝতে পারলাম না। এই দুটো ফল আমাকে কি করে সাহায্য করবে? এই বলে মিলু ফলগুলোকে নিচে রেখে দেয়। আর তখনই দুই ফল থেকে দুইটি বাড়ি তৈরি হয়ে যায়। এসব দেখে মিলু তো অবাক হয়ে যায়। আরে, এসব আমি কি দেখছি? এ তো দুই ফলের বাড়ি। এরপর মিলু প্রথমে আমের বাড়িতে ঢুকে পড়ল।
আর সেখানে অনেক ধন, টাকা পয়সা আর সুন্দর সুন্দর জামা কাপড় ছিল। এসব দেখে মিলু অবাক হয়ে গেল। এরপর মিলু আপেলের বাড়িতে গেল। সেখানে শুধু একটি বিছানা আর কিছু খাবার ছিল। তখন মিলু বলল, আমি এই আপেলের বাড়িতেই থাকবো। আমার কোনো ধন রত্নের প্রয়োজন নেই, একটু শান্তিতে থাকতে পারলেই চলবে। এসব কথা আপেলের বাড়িটি শুনতে পেল, আর মিলুর এমন ব্যবহারে সে অনেক খুশি হয়ে গেল। আর সেই আপেলের বাড়িটি কথা বলতে লাগলো, মিলু, তুমি অনেক ভালো, যার কারণে তুমি আমার বাড়িটি পছন্দ করেছো। অন্য কেউ হলে তো আমার বাড়িটি পছন্দ করতো না, কারণ সেখানে অনেক ধন রত্ন ছিল, আর এগুলো কিছুই তুমি নাওনি। আর আমার বাড়িতে এমন কিছুই নেই। হ্যাঁ, কারণ ওগুলো কিছুই আমার চাই না। আমি সুন্দরভাবে, সুস্থভাবে জীবনযাপন করতে চাই। তোমার কথা শুনে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। তুমি এখন থেকে এই বাড়িতেই থাকবে, আর তোমার যা প্রয়োজন হবে তুমি আমের বাড়ি থেকে নিয়ে আসবে। আমের বাড়ি থেকে নিয়ে আসবো? কিন্তু এটা কেন করব? কারণ ওই বাড়িটাও যে আমার। তুমি তোমার পরীক্ষায় জিতে গেছো। এসব শুনে মিলু অনেক খুশি হয়ে গেল, আর তারপর থেকে মিলু সেখানেই থাকতে লাগলো। মিলুর জীবন অনেক সুখে কাটছিল। অন্যদিকে মিলুর মা বলতে লাগলো, মেয়েটাকে যে আমি কেন বাড়ি থেকে বের করে দিলাম, এখন যে মেয়েটার কথা আমার ভীষণ মনে পড়ছে। এসব বলে মিলুর মা অনেক আফসোস করতে লাগলো, আর এভাবে একা একা জীবন কাটাতে লাগলো। আর একদিন মিলু তার মায়ের কাছে এলো। মিলুর মা মিলুকে দেখে অনেক খুশি হলো। মা, মিলু, তুই এসে গেছিস। তোকে যে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তুই চলে যাওয়ার পর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি রে মা। তুই আমাকে ক্ষমা করে দে। এভাবে বলো না মা, আমি যে তোমাকে আমার সাথে করে নিতে এসেছি। চলো মা, চলো। মিলু তার মাকে দুই ফলের বাড়িতে নিয়ে আসে। দুই ফলের বাড়ি দেখে সে অবাক হয়ে যায়। আর এরপর থেকে মিলু তার মাকে নিয়ে দুই ফলের বাড়িতে সুখে শান্তিতে থাকতে। কি রে বাবা গোপাল, কাজে যাবি না? তাড়াতাড়ি জমিতে যা। আরে এই তো মা, যাচ্ছি। দাও, আমাকে এবার কিছু খেতে দাও। নে, খাবার খেয়ে নে। এরপর গোপাল খাবার খেয়ে বাহিরে বেরিয়ে পড়ে আর জমির দিকে যেতে লাগে। তখনই শিমুলের সাথে গোপালের দেখা হয়। তখন শিমুল গোপালকে বলে, কি ব্যাপার দাদা, এই সকালবেলা কোথায় যাচ্ছ? আমি তো একটু জমিতে যাচ্ছিলাম রে। পুরো জমিতে যে আগাছায় ভরে গেছে, সেগুলো পরিষ্কার করতে হবে। তা তুমি আবার কোথায় যাচ্ছ? আমি একটু বাজারে যাচ্ছি, কিছু বাজার আনতে হবে। তা চলো একসাথেই যাই, তোমার সামনেই তো জমি। ঠিক আছে, চলো তাহলে। এরপর গোপাল আর শিমুল একসাথেই যেতে ধরে। শিমুল বাজারে চলে যায় আর গোপাল তার জমিতে গিয়ে কাজ করতে থাকে। আর সারাদিন কাজ করে বিকেলে গোপাল বাড়িতে আসে। মা, ও মা, কোথায় গেলে? কি রে বাবা, এভাবে ডাকছিস কেন? আমার অনেক খিদে পেয়েছে, খেতে দাও। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। গোপাল হাত মুখ ধুয়ে এসে খেতে বসে।
আর গোপালের মা তাকে খেতে দেয় আর বলে, হ্যাঁ রে বাবা, বৌমা তো অনেক দিন হলো বাপের বাড়িতে গিয়েছে, এবার বৌমাকে বাড়িতে নিয়ে আয়। মা, ও তো রাগ করে চলে গেছে, দেখবে একাই চলে আসবে, আমি নিয়ে আসতে পারবো না। সে কি কথা রে বাবা, রাগ করে গিয়েছে জন্য কি নিয়ে আসা যাবে না? যা, কাল সকালে বৌমাকে নিয়ে আসবি। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন নিয়ে আসবো। এরপর গোপাল খাবার খেয়ে ঘরে চলে যায়। পরদিন সকালবেলা গোপাল তার বউকে নিয়ে আসে। দেখলেন তো মা, কতদিন পর আপনার ছেলে আমাকে নিয়ে এলো। আমি না থাকলেই বুঝি তার ভালো হয়, এর জন্যই আমাকে নিয়ে আসতে চায়নি। না বৌমা, বাড়িতে অনেক কাজ, তাই তোমায় নিয়ে আসতে পারিনি। যাও, এবার ঘরে গিয়ে বিশ্রাম করো। এরপর গোপালের বউ ঘরে যায়। আর এভাবে অনেক দিন চলে যায়। একদিন অনেক জোরে জোরে বৃষ্টি পড়তে থাকে। যা জোরে জোরে বৃষ্টি পড়ছে, জমির যে কি অবস্থা হবে কে জানে। বৃষ্টি কমলেই আমাকে এবার জমির দিকে যেতে হবে। কই গো, কোথায় গেলে? আমি একটু জমিতে গেলাম, দেখে আসি জমির কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, যাও তবে। এরপর গোপাল তার জমিতে যায় আর গিয়ে দেখে গোপালের জমিতে অনেক পানি জমে গেছে। জমিতে তো অনেক পানি জমে গেছে, এতে কোনো সমস্যা নেই। আশেপাশে একটু ভালো করে দেখে আসি। আরে, এখানে তো অনেকগুলো পুঁটি মাছ। বাহ, এই পুঁটি মাছ দেখলে তো মা অনেক খুশি হবে। যাই, মাছগুলো উঠিয়ে নেই। এরপর গোপাল সেখানে থাকা পুঁটি মাছগুলো মারতে লাগলো আর সে মাছগুলো নিয়ে বাড়িতে চলে এলো। আর গোপাল তার মাকে ডাকতে লাগলো। মা, ও মা, দেখে যাও, তোমার জন্য আমি কি এনেছি। কি রে বাবা, কি নিয়ে এসেছিস? এই দেখো মা, কতগুলো পুঁটি মাছ। এগুলো সব আমার জমিতে ছিল। সেটা তো ভালো কথা, তবে আমি তো এই পুঁটি মাছ খাই না রে বাবা। কেন মা, তুমি না আগে পুঁটি মাছ খেতে? হ্যাঁ রে বাবা, এখন আর ভালো লাগে না। কি ব্যাপার, এখানে কি হয়েছে? কি নিয়ে এত কথা হচ্ছে শুনি? এই দেখো, আমি কতগুলো পুঁটি মাছ নিয়ে এসেছি। ও মা, তাই তো। দাও দাও, এই মাছগুলো আমাকে দাও, আমি এগুলো রান্না করব। না না বৌমা, আমি পুঁটি মাছ খেতে পারি না। এ মাছ রান্না করো না, আমি খেতে পারবো না। কিন্তু মা, এই মাছগুলো আমার অনেক প্রিয়, এই মাছ আমি খাবই। এই কথা বলে গোপালের বউ সে পুঁটি মাছগুলো নিয়ে যায় আর সেগুলো কেটে রান্না করে। আর রান্না শেষে সবগুলো খাবার টেবিলে রেখে দেয়। তখন গোপাল সেখানে এসে তার বউকে বলে, কি গো, পুঁটি মাছগুলো দিয়ে কি রান্না করলে? পুঁটি মাছের ঝোল রান্না করেছি, একবার শুধু খেয়ে দেখো। এই বলে তারা সবাই খাবার খেতে বসে, কিন্তু গোপালের মা সেগুলো খেতে পারে না। এসব তুমি কি রান্না করেছো বৌমা? আমি তো এগুলো খেতে পারছি না। আরে মা, কি সব বলছেন আপনি? পুঁটি মাছের ঝোল রান্না করেছি, কি দারুণ লাগছে খেতে। আর আপনি কি না বলছেন ভালো লাগছে না? হ্যাঁ বৌমা, আমি এগুলো খেতে পারবো না। তোমার পুঁটি মাছের ঝোল তুমি খেয়ে নাও।
এই বলে গোপালের মা সেখান থেকে উঠে চলে যায় আর তারা খাবার খেয়ে নেয়। তখন গোপাল তার বউকে বলে, তুমি তো মায়ের জন্য অন্য কিছু রান্না করতে পারতে। পুঁটি মাছের ঝোল রান্না করতে গিয়ে আমি ওসব কথা ভুলেই গেছি। হ্যাঁ গো, তুমি আমার জন্য রোজ পুঁটি মাছ নিয়ে আসবে আর আমি প্রতিদিন পুঁটি মাছের ঝোল রান্না করব। এভাবেই রোজ গোপাল তার বউয়ের জন্য পুঁটি মাছ এনে দিত আর গোপালের বউ পুঁটি মাছের ঝোল রান্না করত। আর এভাবেই অনেক দিন চলে গেল। একদিন গোপাল বলতে লাগলো, না, আমি আর প্রতিদিন পুঁটি মাছের ঝোল দিয়ে খাবার খেতে পারবো না। এবার আমাকেই কিছু একটা করতে হবে। একদিন গোপালের বউ আবার পুঁটি মাছের ঝোল রান্না করে। কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো, খাবার খেয়ে নাও। কি হলো, খাচ্ছ না যে? হ্যাঁ, তুমি খেয়ে নাও, আমিও খেয়ে নিচ্ছি। ওয়াক থু, ছি 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 ছি, আমি এসব কি রান্না করেছি? কি বাজে খেতে! আমি আর পুঁটি মাছের ঝোল কখনোই খাবো না। এ রে, এবার শিক্ষা হলো তাহলে।